মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে, সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইন্টারভিউ প্রক্রিয়া এখন বর্তমানে চলছে। কিন্তু রেজাল্ট বেরোনোর আগেই মাদ্রাসার ৭৩,৯৭৮ পরীক্ষা যে নেওয়া হয়েছিল নতুন করে, সেই পরীক্ষাকে কেন্দ্র করে ২৪,৫৭৭ জন প্রার্থী যারা পূর্বেই পরীক্ষা দিয়েছিলেন তারা কোর্টে একটি কেস করেছিলেন। যে কেসটি নিয়ে আপনাদেরকে বলেছিলাম ডিটেলসে, সেই কেসের যে শুনানি হয়েছিল গত ১০ই সেপ্টেম্বর, সেই শুনানিতে কি কি বক্তব্য উঠে এসেছিল, বিচারপতি কি অর্ডার দিয়েছিলেন সেগুলো বলেছিলাম। এরপরে সেই কেসের গত ১৮ই সেপ্টেম্বর একটি শুনানির দিন ধার্য করা হয়েছিল, কিন্তু সেই দিনকে কোনো শুনানি হয়নি। তারপরে ২০শে সেপ্টেম্বর একটি শুনানির দিন ধার্য করা হয়েছিল, সেই দিনকেও কিন্তু মামলাটি উঠলেও পিটিশনারদের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে ম্যাটারটি পাস ওভার হয়ে যায়। এখন এই কোর্ট কেস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে এবং তার ফলে আমরা জানবো যে এই কোর্ট কেসের শুনানি কবে হবে এবং যে ৭৩,৯৭৮ জন প্রার্থীর নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের পরীক্ষার ভবিষ্যৎটা কী, এবং ২৪,৫৭৭ জন প্রার্থী মূলত যাদের পক্ষ থেকে এই ৭৩,৯৭৮ জন প্রার্থীর নতুন করে পরীক্ষা কেন নেওয়া হয়েছে এবং এই পরীক্ষাটিকে বাতিল করা হোক এই মর্মে কোর্টে কেস করা হয়। তো সেই সমস্ত ২৪,৫৭৭ প্রার্থীর আর কি কোনো আশা আছে কি নেই, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিও শুরুর আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। দেখুন, মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে যে কোর্ট কেসটি হয়েছিল সেই কোর্ট কেসটির নম্বর হচ্ছে WPA ২১,৯১৮ হাফিজুল হক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলাটি যদি আমরা কেস স্ট্যাটাস দেখি তাহলে যেটা দেখব যে এই মামলাটির দেখুন হিয়ারিং ডেট যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ২৩শে সেপ্টেম্বর। তো ২৩শে সেপ্টেম্বর হিয়ারিং ডেট রয়েছে, মানে আজকে। তাহলে কি আজকে এই মামলাটির শুনানি হবে? আমরা কজ লিস্টটা দেখার চেষ্টা করব। অর্থাৎ এই মামলাটি রয়েছে কোর্ট নম্বর 14-এ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে। তো অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের এজলাসের আমরা যদি কজ লিস্টটা দেখার চেষ্টা করি কোর্ট নম্বর 14-এর ২৩শে সেপ্টেম্বরের, তাহলে আমরা যেটা দেখব যে মামলাটি রয়েছে ২৪ নম্বর সিরিয়ালে। তো তাহলে কি এই ম্যাটারটি আজকে শুনানি হচ্ছে? দেখুন, এই ম্যাটারটির শুনানি হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ কিন্তু বসেনি। কেন বসেনি? দেখুন, এখানে উপরের দিকে যদি আমরা দেখি এই কজ লিস্টের, তাহলে পরিষ্কার দেখতে পাবো। দেখুন, এখানে লেখা রয়েছে নট সিটিং অন অ্যান্ড ফ্রম 23/9/2024 টু 5/10/2024। মানে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ কিন্তু 23/9/2024 থেকে 5/10/2024 অবধি বসবে না। তার মানে মহামান্য কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ কিন্তু বসছে না, মানে কোর্ট নাম্বার 14 বসছে না। কেন বসছে না? তার কারণ সার্কিট বেঞ্চ যেটা রয়েছে জলপাইগুড়িতে, সেই সার্কিট বেঞ্চে এখন কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম রয়েছেন এবং সার্কিট বেঞ্চের কোর্ট নাম্বার 2-এ কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু এই মুহূর্তে তার শুনানি হচ্ছে এবং তিনি কিন্তু সেখানে রয়েছেন এবং সেখানেই তিনি কিন্তু 23/9/2024 থেকে 5/10/2024 অবধি থাকবেন এবং তারপরে যথারীতি কলকাতা হাইকোর্টে তার বেঞ্চ শুরু হচ্ছে 7 তারিখে। এবং আপনাদেরকে বলে রাখি যে কলকাতা হাইকোর্টে কিন্তু পুজো ভ্যাকেশন শুরু হচ্ছে 9 অক্টোবর থেকে। তার মানে কোর্ট বসছে 7 এবং 8 তারিখে। তার ফলে এই যে মাদ্রাসার মামলাটি ২১,৯১৮ অফ 2024 হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলাটির কিন্তু শুনানির সম্ভাবনা থাকছে 7 তারিখে। তার আগে কিন্তু এই মামলার শুনানি হচ্ছে না এবং 7 তারিখে যদি কোনো রকম শুনানি না হয় তাহলে কিন্তু এই ম্যাটারটি একদম পুজো ভ্যাকেশনের পর, তার মানে নভেম্বর মাসে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এবার বলে রাখি, তাহলে এই মামলাটি যদি পিছিয়ে যায় বা 7 তারিখে যদি শুনানি না হয় তাহলে ২৪,৫৭৭ প্রার্থীর কি আর কোনো আশা থাকবে, বা মাদ্রাসা সার্ভিস কমিশন কি আর এই নিয়োগটাকে ফেলে রাখবে? তো দেখুন, ১০ই সেপ্টেম্বর যে শুনানি হয়েছিল সেই শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারের একটি অংশে কিন্তু পরিষ্কার লেখা ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে যে গ্রুপ ডি রেজাল্ট বের করতে বলা হচ্ছে সেই রেজাল্টটা কিন্তু নির্ভর করবে এই মামলার উপরে।
তার মানে এই মামলাটির যে রায় বা এই মামলাটির যে জাজমেন্ট তার উপরেই কিন্তু সেই রেজাল্টটি নির্ভর করবে। এখন মাদ্রাসা সার্ভিস কমিশন রেজাল্ট বের করেছে, ইন্টারভিউ নিচ্ছে এবং তারপরে হয়তো ফার্দার তারা প্রসেস করছে বা করবে, কিন্তু সব কিছুই ডিপেন্ড করবে এই মামলার কি রায় আসছে তার উপরে। তার কারণ সেই রকমই অর্ডার দেওয়া রয়েছে 10ই সেপ্টেম্বরে। তো এখন এই মামলাটার তাহলে গতি প্রকৃতি বা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং ৭৩,৯৭৮ প্রার্থীর মানে পরীক্ষা যে নতুন করে নেওয়া হয়েছে তাদেরই বা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। প্রথমেই মাদ্রাসা গ্রুপ ডির এই নিয়োগ প্রক্রিয়ায় যারা ২৪,৫৭৭ প্রার্থী যারা পিটিশনার তাদের যে বক্তব্য সেটা যদি দেখি, তারা যে কোর্ট কেসটি করেছে সেই কোর্ট কেসের মূল তাদের যে বক্তব্যটা ছিল সেটি হচ্ছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল তাদের পক্ষে, সেখানে তাদেরকে যেটা বলা হয়েছিল যে তাদেরকে নিয়ে রেজাল্ট বের করতে। তো তাদেরকে নিয়ে রেজাল্ট না বের করে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন নতুন করে ৭৩,৯৭৮ জন প্রার্থীর পরীক্ষা নিল, এইটা ছিল তাদের প্রথম অভিযোগ। তাদের ২ নম্বর অভিযোগ যেটা ছিল যে মাদ্রাসার যে গেজেট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে সেই গেজেটে তো কোথাও দুবার পরীক্ষা নেওয়ার কথা বলা হয়নি। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন দুবার নতুন করে লিখিত পরীক্ষা নিচ্ছে? তো একটা নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে দুবার মানে লিখিত পরীক্ষা নেওয়া যায়? এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে এতদিন পরে এসে কেন লিখিত পরীক্ষা নিচ্ছে? ১৪ বছর পরে, যে ২০১০ সালে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল, ২০২৪-এ পরীক্ষা নেওয়া হচ্ছে, মানে ১৪ বছর পরে। তো এই প্রসঙ্গগুলো তুলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে ৭৩,৯৭৮ জন প্রার্থীর পরীক্ষা বাতিল করার দাবি তোলে। এবার মাদ্রাসার পক্ষ থেকেও কিন্তু যুক্তি দেখানো হয়। মাদ্রাসার যে বক্তব্য ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি টেকনিক্যাল এরর হয়, অর্থাৎ এই টেকনিক্যাল এরর বা টেকনিক্যাল সমস্যার বিষয়টি তারা তুলে ধরেন। তারা মূলত যে বিষয়টি যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করেন, বিচারপতি সেদিনকে অবশ্য খুব একটা কিছু শোনেননি তাদের, তবুও আমরা যেটা শুনলাম, তারা যেটা বলার চেষ্টা করলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা যে প্রিলিমিনারি পরীক্ষাটি নিয়েছিল সেটি ৩টি সেশনে নিয়েছিল। সেখানে তারা যখন ইভালুয়েশন করেছে তখন একটি সেশনের অ্যান্সার কি নিয়ে বাকি দুটো সেশনকে কিন্তু তারা ইভালুয়েট করে ফেলেছে। তার ফলে তাদের একটি টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে এবং এই টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু তারা মানে বহু প্রার্থীর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। তারা মানে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা সেই সময় যে লিখিত পরীক্ষা সেটা দিতে পারেনি। তাই মাদ্রাসা সার্ভিস কমিশন এখন তাদের যে ভুল, সে ভুলটাকে শোধরানোর জন্য তারা ৭৩,৯৭৮ জন প্রার্থীর জন্য নতুন করে পরীক্ষা অ্যারেঞ্জ করেছে। তো এইটা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের বক্তব্য। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের এই বক্তব্য এবং যারা পিটিশনার তাদের বক্তব্য, এই দুটো বক্তব্যকে কিন্তু ভালো করে শুনতে চেয়েছিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম। তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এখন রেজাল্টটা বের হোক সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে, এরপরে রেজাল্ট বেরোনোর পরে যা যা ভুল ত্রুটি সমস্যার কথা উঠে আসবে, যা যা বিষয়গুলো উঠে আসবে সেগুলো আমরা পরবর্তীতে শুনবো এবং পরবর্তীতে দেখা যাবে। এবং তার জন্যই তিনি কিন্তু পরিষ্কার ১০ তারিখের অর্ডার কপিতে লিখেছিলেন যে এখন রেজাল্ট যেটা বের হচ্ছে সেটা কিন্তু অ্যাভয়েড থাকবে এই রিট পিটিশনের যে আউটকাম তার উপরে। তো এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এখন ১৮ই সেপ্টেম্বর এবং ২০শে সেপ্টেম্বর এই যে মামলাটি উঠল, তখন কিন্তু আমরা দেখলাম পিটিশনারদের পক্ষ থেকে এই বিষয়টাকে নিয়ে কিন্তু কিছু বলা হলো না। মাদ্রাসা সার্ভিস কমিশন বারবার একটি কথা বলছিলেন যে তারা রেজাল্ট বের করে দিয়েছেন, যারা পিটিশনার তারা ইন্টারভিউতে পাস করতে পারেননি, এই বিষয়গুলো কিন্তু তারা বলেছিলেন। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন ২০শে সেপ্টেম্বর আরও এক ধাপ এগিয়ে গিয়ে যেটা বললেন যে তারা ২৭ তারিখের মধ্যে ইন্টারভিউ শেষ করে তারা কিন্তু রিক্রুটমেন্টও করে ফেলতে পারবেন বা ফাইনাল মেরিট লিস্টও পাবলিশ করে দিবেন। তো সেই বিষয়ে কিন্তু পিটিশনাররা কিছু কিন্তু বলেননি বা পিটিশনাররা বিচারপতির সামনে কোনো কিছু উত্থাপন করেননি বা সময় ছিল না পিটিশনারদের বা পিটিশনাররা উপস্থিত ছিলেন না, যাই হোক না কেন হিয়ারিং কিন্তু হয়নি। এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ম্যাটারটিকে পুজোর পরে রাখা হোক, পুজোর পরে রাখা হলে তারা এর মধ্যে প্যানেলটা বের করে দিতে পারবে বা কোর্টে সেই প্যানেলটা দেখাতে পারবে তারা। তো এখন এই মামলার কি ফার্দার শুনানি হয় কিনা সেটি দেখার বিষয়। ৭ তারিখের দিকে আমাদের নজর থাকবে। ৭ই অক্টোবর এই মামলাটি ওঠার সম্ভাবনা থাকছে। সেই দিনকে যদি এই মামলাটি ওঠে তখন আমরা দেখব যে এই ২৪,৫৭৭ জন প্রার্থীর পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে এবং ৭৩,৯৭৮ জন প্রার্থীর পক্ষ থেকে কোনো আইনজীবী দাঁড়াচ্ছে কিনা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিভাবে নতুন করে কি ব্যাখ্যা দিচ্ছে। বা ৭ তারিখে যদি মামলাটি ওঠে তাহলে খুব স্বভাবতই
মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে 27শে সেপ্টেম্বর। তাহলে তারা এর মধ্যে কি প্যানেলটা বের করে দেয় কিনা, তো সেই বিষয়গুলোও কিন্তু দেখার বিষয়। তো আপাত অর্থে এই আপডেটটুকু ছিল যে হিয়ারিং হচ্ছে না, কেন হচ্ছে না সেটুকু আপনাদেরকে বললাম যে জাস্টিস সিনহা তিনি কলকাতা হাইকোর্টের বেঞ্চে তিনি নেই, তিনি সার্কিট বেঞ্চে রয়েছেন এবং তিনি মূলত 5 তারিখ অবধি সার্কিট বেঞ্চে থাকবেন এবং 7 তারিখে তার যথারীতি কলকাতা হাইকোর্টের বেঞ্চ বসবে এবং 7, 8 দুদিন সম্ভবত কোর্ট হবে। 9 তারিখ থেকে কলকাতা হাইকোর্ট কিন্তু ছুটি পড়ে যাচ্ছে এবং একদম নভেম্বরে কলকাতা হাইকোর্ট আবার খুলছে। তো এই মামলাটি যদি 7 তারিখে হিয়ারিং না হয় তাহলে কিন্তু একদম বলা যেতে পারে পুজো ভ্যাকেশনের পর, এবং তার আগে সম্ভবত মাদ্রাসা যদি নিয়োগ করে ফেলে তাহলে তো আর কিছুই বলার নেই। তাহলে এরপরে কোর্টে কি হবে আমরা বলতে পারছি না, বাট 7 তারিখের হিয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে এই আপডেটটুকু দেওয়ার ছিল, সেটুকু আপনাদেরকে দিলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।